আপনি কোনো বিজেপি যাদের করে মিটিং মিছিলে গিয়ে পেছন দিক করে বা মাঝের দিক করে আপনি তাদেরকে আবার মাইকে করে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কোন ক্লাস অব্দি পড়েছো, দেখবেন মুখ তুলে পালিয়ে যায়। বাংলা এত সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটা তো কেন? তার মানে সেই রাজ্যগুলোর পরিণতি কি জানেন? বেশ হাসি খুশি মুখেই বহু মানুষ গ্রহণ করছে যুবসাথী। নিন্দুকেরা বলছে এটা ভাতা, ভোটমুখী প্রলোভন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যুবসাথী দেওয়া হচ্ছে পকেট মানি হিসেবে। শুভেন্দু অধিকারী তো শুরু থেকেই বলে এসেছে যে যুবসাথী হলো ভোটের আগে একটি নির্বাচনী গিমিক। যদিও বিজেপি বর্তমানে বাড়তি প্রলোভনের ইঙ্গিত দিচ্ছে, আর চাপে পড়ছে তৃণমূল কংগ্রেস। এই টানাপোড়েনের মাঝে যুব সমাজ আসলে কি চায়? ভাতার অর্থ কোথায় খরচ হচ্ছে, কে পাচ্ছে আর কে পাচ্ছে না, সব প্রশ্নের মুখোমুখি যুব নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্ধর্ষ পরিকল্পনা, যেটা ভারতবর্ষে আগে কখনো দেখা যায় না। বাংলায় তো দেখা যায়নি, ভারতবর্ষেও দেখা যায়নি, এমনকি ওয়ার্ল্ডে ইউএস ছাড়া আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যিনি যুবসাথী, যুব ভাতা, বেকার ভাতা ইন্ট্রোডিউস করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাদার অভিষেক ব্যানার্জি একাধিকবার বলেছে এটাকে ভাতা বলবেন না, এটা পকেট মানি। কেউ ইন্টারভিউ দিতে যেতে পারছে না, তার বাসের খরচা, কেউ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না, তার ফর্ম ফিল আপের টাকা, এটা ভাতা নয়। আপনার মন্তব্য? বিজেপি প্রসঙ্গে আমি বলি, এই প্রসঙ্গে নাচতে না জানলে উঠোন দেখা বলে বাংলা একটা প্রবাদ আছে। মানে এরা প্রত্যেকবার কি বলুন তো, যখন আমাদের সরকার কিছু করে এরা বিচ্ছিন্ন রকম বিরোধিতা করে, লক্ষ্যের ভান্ডার ফ্যান করে দেবো, ত্যান করে দেবো, এটা অমুক করে দেবো, তমুক করে দেবো। এটা কিন্তু গত নির্বাচন মনে আছে 21 সাল যখন বললেন, সেই 21 সালে এরকম বলার পর এখন আবার কি বলছে, আমরা আসলে আরো বাড়িয়ে দেবো। আরে ভাই, তোরা বাড়ালে পাশের রাজ্যগুলো বাড়া না, তোরা কর না পাশের রাজ্যগুলো, তারপর তো ডায়লগ বাজিয়ে শুনবো। মমতা এবারও সেম হচ্ছে এই যুবসাথীকে কেন্দ্র করে। এরা এদের পারসেপশনে নামানোর চেষ্টা করে, কিন্তু এরা বোঝে না এদের পারসেপশন বাংলার মানুষ শোনে না। যে ছাত্রছাত্রী 1,500 টাকা নিয়ে এই যে অ্যাকাউন্টে ঢুকে গেছে, বা যে যুবদের ক্ষেত্রে ঘটেছে, আপনি তাদের কাউকে গিয়ে জিজ্ঞেস করুন এই টাকাটা তোমরা কি করছো, কি কাজে লাগাচ্ছ, এবং এই টাকা তোমাদের কতটা হেল্প করছে। এবং এটা কিন্তু লাইফ টাইমের জন্য দিচ্ছে না সরকার। এখন সরকার কিন্তু বলছে এটা আগামী দিনে তাদের সাহারার জন্য। এবার যদি এদের আপত্তি থাকে তবে আগামী দিনে এরা আবার কিছু বলবে। তবে নিশ্চিত থাকুন 2031 সালের নির্বাচনে আবার এসে বলবে যুবসাথী আমরা হয়তো 1,00,000 টাকা করে দেবো। যুবকরা এই ভাতা দিয়ে কিভাবে কি ব্যবহার করছে? সৎ ব্যবহার করছে নাকি সৎ ব্যবহার করছে না? দেখুন, আমার হাতে একটা মোবাইল আছে, সেই মোবাইলটাকে দিয়ে আমি কি আমার এডুকেশন, দিদি ট্যাব দিয়েছেন, এবার ট্যাবটা দিয়ে কি আমি এডুকেশনের কাজে লাগাবো নাকি আমি অন্য কিছু লাগাবো, সেটা আমার ব্যক্তি বিশেষ। আমি ছোট ছিলাম তখন ক্লাস 7-এ রচনায় একটা 10 নম্বরের প্রশ্ন আসতো, আমরা সাজেস্টিভ ভাবে পড়তাম অনেকগুলো, যে এই কথা সবই পড়বো কিন্তু নিজের লেখার তো কথা তৈরির ক্ষমতা রাখতাম, কিন্তু তার বাইরেও 10-15টা রচনা খুব তৈরি করে যেতাম, বা অনেকে মুখস্থ করে যেতাম, প্রত্যেক বছর সাজেশনে আসতো। তার মধ্যে একটা ছিল বিজ্ঞান আশীর্বাদ নবিশাস। এবার কে কি করবে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, এইটুকুনো উপলব্ধি করছি ইউথদের ক্ষেত্রে, যুবদের কাছে এই টাকাটার ভ্যালু অনেক। এবং আপনি যদি খেয়াল করে রাখেন, আমি শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে একজনের কথা বলতে পারি, অমর্ত্য সেন বা অজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। যদিও বা এই বিজেপি এদেরকে ঘুষপেটিয়া বা বহিরাগত বলে এদের না হিয়ারিং এ ডেকেছে, এদের মান সম্মান চাইনি, আমাদের গেছে। কিন্তু যাই হোক, এই সকল নোবেল লরিয়েটরা কিন্তু বলছে যে আপনি গরিব মানুষের, সাধারণ মানুষের হাতে যত বেশি টাকা পৌঁছে দেবেন, সেই টাকাটা কিন্তু তার ব্যাংকে রাখবেন, সেই টাকাটা তারা খরচা করে। এই রোটেশনের জন্য কিন্তু আপেক্ষিক ভাবে, মানে সাম্যক ভাবে আপনার ইকোনমির ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট হবে, মানে অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন, এবং প্রত্যেকে যে ধরুন দুর্গাপুজোয় টাকা দেওয়া নিয়ে এত লোকের এত আপত্তি, এত এত বড় কথা বলে, প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে নেয় যে তার রেভিনিউ কতটা বাড়লো, কত টাকা দিয়েছেন এবং কত টাকা করে আসবে। এই অশিক্ষিতরা এটা বুঝবেন। আপনি করে বিজেপি যাদের করে মিটিং মিছিলে গিয়ে পেছন দিক করে বা মাঝের দিক করে আপনি তাদেরকে আবার মাইকে করে জিজ্ঞেস করবেন যে ভাই তুমি কোন ক্লাস অব্দি পড়েছো, দেখবেন মুখ তুলে পালিয়ে যায়। এই হচ্ছে বিজেপি। আর এই বিজেপির যাদের মানে শিক্ষাগত যোগ্যতাই, আপনি তাদের কি আশা করছেন? আপনি
কোনো বিজেপি নেতাকে, প্রথম সারির নেতাকেও, বা প্রথম সারি বলাটা বোধহয় ঠিক নয়, প্রথম সারি বা তারপরে পরের লেভেলের নেতাদের একটা ইংলিশে লেখা পড়ে বলবেন এটা পড়ে মানে বুঝেন, আপনি সে এমন একটা আপনাকে মানে বলবে, আপনি আজ বাংলা বলতে বলেন সেটা হুক্কা করে শুয়েটে করে মরে যাবে বোধহয়। হাফ শেষ, হাফ ডেট। দেখা গেছে অনেক যুবকই চাকরি থাকা সত্ত্বেও যুবসাথীর জন্য আবেদন জানিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিশাল অঙ্কের টাকাই নষ্ট হচ্ছে সরকারের খাত থেকে। এই বিষয়ে কি বললেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, শুনে নেব। প্রিয়াঙ্কদা, এই যে যুবকদের ভাতা দেওয়া হচ্ছে, আহ, কিছু যুবক চাকরি আছে তা সত্ত্বেও ভাতার জন্য অ্যাপ্লাই করছে এবং পাচ্ছে। এখানে কি সরকারের কিছু টাকা অপব্যবহার করা হচ্ছে? দেখুন, এটা আমার সম্পর্কে এখন অ্যাকচুয়ালি জানা নেই। এটা আমি বলতে পারি যে সরকার নিশ্চিতভাবে কিছু ভাবনা চিন্তা আছে, তারা আগামী দিনে পলিসি তৈরি করবে, যদি আপনার কথা সত্যি হয় সেটা পলিটিক্যাল পলিসি রিফর্ম করবে। প্লাস পাশাপাশি তো নিজেদের নৈতিকতারও ব্যাপার রয়েছে আমি মনে করি। তবে আমার বিশ্বাস আগামী দিনে নিশ্চিতভাবে দল এটা নিয়ে ভাববে কিভাবে করার, কোনটা উচিত, কি পলিসিতে তারা আছে। দেখুন, আমরা তো এখনো সরকারের পার্ট নয়, আমরা দলের পার্ট। তাই দলের একজন প্রতিনিধি হিসেবে এই লেভেলের এখনো আমার পৌঁছ যায়নি যে লেভেলে আমি কমিউনিকেট করে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি। কিন্তু আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তো তার হৃদয় খুব দয়ালু, তিনি সকলকে নিয়েই চলেন। এবং এত কোটি টাকার ঋণ থাকা সত্ত্বেও বাংলার এত বঞ্চনা, এই বিজেপি এত এত টাকা আটকে দিয়ে তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় সব চালিয়ে দিচ্ছেন। ভরসা রাখুন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর। আবারও বলছি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জুড়ি দাঁড়িয়ে আগামী দিনে এই ভারতবর্ষের বিভিন্ন বিজেপি নেতারা যেখানে যা নোংরাম করছে সবকিছুকে হারিয়ে দেবে। 2026-এ তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। আমার প্রথম প্রশ্ন, অভিষেক ব্যানার্জি চাকরি আনার জন্য, শিল্প আনার জন্য কি করবে বলে আপনার মনে হয়? 1 2 3 যদি 3টে স্টেপ আমাকে আপনি বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা নাম, যেই নাম এক্সপেকটেশনের থেকে বেশি দেয়। আজকে মানুষ হয়তো অনেক কিছু পাচ্ছে, তাই হয়তো মানুষ মানে অনেক ক্ষেত্রে মনে হচ্ছে এইটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে, কিছু শ্রেণীর মানুষের কাছে। তো তার সঙ্গে এটাও ঠিক যে তাদের দাবি থাকাটাই উচিত, তারা থাকবেই। এবং বাংলার মানুষ কিন্তু বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ রক্তবিন্দু থাকা অবধি পরিশ্রম করবে বা তাদের ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু তার সঙ্গে তো এটাও সত্যি যে আপনি 15 বছর আগে সিপিএম গভর্নমেন্টের কথা ভাবুন, কি ছিল এই যে ম্যাস্টিকের রাস্তা, এই যে আলোর ব্যবস্থা, এই যে জলের ব্যবস্থা, এই যে বিভিন্ন নিত্য নৈমিত্তিক প্রয়োজন সরকারি আপনি পাচ্ছেন, এবং সরকারি পরিষেবা কোনো এলসিএম কে না ধরে, কোনো সিপিএম নেতাকে না ধরে। আর যদি আজকের বিজেপির কথা বলতে চান, আপনি চলে যান আশপাশের রাজ্যে গিয়ে একটু খোঁজ নিয়ে আসুন। আপনাদের রিলেটিভরা তো কেউ না কেউ আছে, তাদেরকে খোঁজ নিন। তারা কি বলছে দেখুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো না ওইখানকার বিজেপি ভালো। তাদের এই যে বড় বড় কথা বলে, কেন বাংলা এত সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া, এটা তো কেন, তার মানে সেই রাজ্যগুলোর পরিণতি কি জানেন? একবার মহিলাদের বলুন না, পাশেই রাজ্য বিজেপি রাজ্য আছে, নাম দিচ্ছে না, রাত্রিবেলা আপনার বাড়ির মেয়েটি 9:30টার সময় পড়ে ফিরছে, অ্যালাউ করবেন? ও বলবে রাম রাম। বলা বাহুল্য, আপনি নোয়াপাড়ায় জিতে দাঁড়াবেন। জেতার পর আপনার প্রথম 5টি উদ্যোগ কি হবে নোয়াপাড়ার জন্য? দেখুন, আমরা ম্যানিফেস্টো প্রকাশ করেছি। আমি ম্যানিফেস্টোটা প্রকাশ করবো এবং প্রকাশ করে নিশ্চিতভাবে বলবো সবকিছু একটা প্রসিডিওর আছে, আমার হাতে চলে এসছে, আমি কি কি সেক্টরে কাজ করবো, কি কি চলে এসছে। কিন্তু এখন আমি মনে করি পাবলিকের কাছে বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আজকে নির্বাচনে জেতার জন্য 10টা কথা বলে দিলাম, সেটা পরবর্তীকালে আমার পক্ষে সম্ভবপর হলো না, আমি সেটা বলে দিলাম। মানুষ আজকে আমায় জেতাবেন, ভবিষ্যতে আমাকে আমার সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আমি মনে করি রাজনীতিতে ইমেজের গুরুত্ব অনেক। আমি তাই সেইটাই বলতে চাইছি, সেটাই করতে চাইছি, আমার পক্ষে করা সম্ভব। আমি আপনাদের বলি যে আমি বিশদে না বললেও আমি আপনাকে বলতে পারি, আমি শিক্ষা নিয়ে, আমি যেহেতু ছাত্র নেতৃত্বে ছিলাম, শিক্ষা এবং এখানকার বিভিন্ন ছেলে মেয়েদেরকে যাতে তারা, আমি তো চাকরি দিতে পারবো না, কিন্তু চাকরি পাওয়ার যোগ্য তাদের করে তোলার জন্য যা যা প্রয়োজন সেটা আমি করব। কোন লাইনে গেলে, কেরিয়ার কাউন্সিলিং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কোন লাইনে কিভাবে গেলে তাদের পক্ষে সফলতা আসবে, এই কেরিয়ার কাউন্সিলিং ওরিয়েন্টেড আমি খুব সিরিয়াস আমার পক্ষে আছে। আমার এই কোয়ালিটি আছে, বাবা বলছে এটা পড়তে, আমি কি বাবার কথা শুনবো না নিজের কথা শুনবো? এই প্রত্যেকটা বিষয়কে নেওয়ার জন্য আমি স্পেশালিস্টদের এনে করাবো। আমার এইখানের ভীষণ পপুলারিটি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় রায়ের, যখন আমি পরিষেবা পৌঁছে দিয়েছিলাম সকলের কাছে। আমি বুঝতে পেরেছি মানুষের এই সেবাশ্রয় ক্যাম্পটির বা এরকম স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা আছে। আমি স্বাস্থ্য নিরিখে
যাতে বিনামূল্যে, সরকার তো স্বাস্থ্য পরিষেবা একমাত্র বাংলায় দিচ্ছে, অন্য কোনো রাজ্যে নেই, কিন্তু অনেক মানুষ আছে যারা ওই সিস্টেমটা বুঝে বা সময় বুঝে হসপিটালে যাওয়া, টিকিট করা, বা তাদের কোনো প্রয়োজন হলে যাওয়ার মতন নিয়ে যাওয়া কেউ নেই। এই প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের অপারেশনে ভালো ডাক্তারকে একটু অ্যাপয়েন্ট করিয়ে দিয়ে অপারেশন করে দেওয়া, এই বিভিন্ন বিষয়গুলো আমি আমার কাজের মধ্যে রাখবো। এবার আমি সেইগুলোর ক্রীড়ার ক্ষেত্রে সার্বিকভাবে এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কালচারাল দিক থেকে কিভাবে উন্নয়ন করা যায়, কেন আমি বিশ্বাস করি কোনো যুব সমাজ যদি ক্রীড়া কালচারাল এই বিষয়ে অ্যাক্টিভ থাকে তবে তারা অপরাধ প্রবণতা তাদের মধ্যে কমে যায়। এই যে অর্জুন সিং এর যে গুন্ডারা, অর্জুন সিং যদি জিতে আসে, বাচ্চার ভাইরা আমার কালকে বলছিল ও তো হাতে বোম দেবে, আমি হাতে পেন দেবো। এই বোম আর পেনের ফারাকটা, এটা কিন্তু নোয়াপাড়াবাসীর কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আমি মনে করছি, আমি আমার বদলে অন্য কাউকে যান, যদি এইখানে আমার বদলে ধরুন কৌস্তব বাগচি, পাশের কেন্দ্র বলছি, কৌস্তব বাগচি যদি ধরুন কথা নোয়াপাড়া কেন্দ্রে প্রার্থী হতো, কৌস্তব বাগচি যত ভোটে হারতো, অর্জুন সিং নোয়াপাড়া কেন্দ্রের প্রার্থী হওয়াতে অর্জুন সিং কিন্তু বেশি ভোটে হারবে। আপনাকে দায়িত্ব সহকারে কথা বলবো, কারণ ইমেজ।